আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো আমাদের করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এই জন্য আমাদের অনলাইন ক্লাসের আয়োজন আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজের পক্ষ থেকেও তোমাদের অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আজ আমি তোমাদের ভূগোলের দ্বিতীয় পত্রে 3 নং অনলাইন ক্লাসটা নিয়ে এসেছি। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের অনলাইন ক্লাসটা এখন শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 3। এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। চলো আমার পরিচয়টা জেনে নিই। আমি তোমাদের সঙ্গে আছি শবনম আক্তার, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজ, ফরিদপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এই পর্যায়ে আমরা আমাদের পাঠ পরিচিতিটা জেনে নিই। আজ আমরা ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় পত্র পড়ব এবং আমাদের প্রথম অধ্যায় মানব ভূগোল, হিউম্যান জিওগ্রাফি। আজকের পাঠ থাকবে মানব ভূগোলের ধারণা। তো একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আবারও জানাচ্ছি অভিনন্দন। চলো শিক্ষার্থীরা, এ পর্যায়ে জেনে নিই যে আজকের পাঠ শেষে আমরা কি শিখবো, অর্থাৎ শিখন ফলটা জেনে নিই। এই আলোচনার শেষে শিক্ষার্থীরা তোমরা মানব ভূগোলের ধারণা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। চলো তাহলে আমরা মানব ভূগোলের ধারণায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল সম্পর্কিত ধারণা মূলত প্রাচীন কাল থেকেই পাওয়া যায়। অর্থাৎ এই যে প্রাচীন কাল থেকে আমরা মূলত ভূগোলের ধারণাটা পাই। প্রাচীন কাল থেকে কিন্তু মূলত ভূগোলের ধারণাটা শুরু হয়েছে, কারণ প্রকৃতিতে একটা উপাদান হচ্ছে মানুষ। প্রকৃতি এবং মানুষ এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকে মানুষ খুব অসহায় ছিল। আদিম অবস্থায় যখন মানুষ ছিল তখন কিন্তু মানুষ প্রকৃতি নির্ভর ছিল। প্রকৃতির মাধ্যমেই মানুষের কিন্তু জীবন পরিচালিত হয়। তখন থেকেই মানুষ প্রকৃতির বিভিন্ন বিষয় সংগ্রহ করে জীবন নির্বাহ করতে থাকে এবং এক পর্যায়ে যে মানুষ কিন্তু কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য শেখে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রাচীন কাল থেকেই মূলত মানুষ এবং প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত। আর এই ধারণা, এই চিন্তাধারা ধীরে ধীরে অগ্রসর পেতে পেতে কিন্তু দুটো শাখার জন্ম হয় ভূগোলের। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। অর্থাৎ মানুষ যেহেতু প্রথম থেকেই ছিল, সেজন্য এই ভূগোলের চিন্তাধারাও কিন্তু প্রথম থেকেই শুরু হয়। অর্থাৎ মানব ভূগোল কিন্তু প্রাচীন কাল থেকে এই চর্চাটা শুরু হয়েছে। মানব ভূগোলটা কি আসলে? মানব ভূগোলটা হচ্ছে মানুষ এবং প্রকৃতির মধ্যে বা মানুষের দৈনন্দিন জীবনযাপন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের যে একটা এই যে সম্পর্ক, এই বিশ্লেষণটাই কিন্তু মানব ভূগোল। আর এই বিষয়টা কিন্তু একদম প্রাচীন কাল থেকে চলে আসছে। তাহলে মানব ভূগোলের ধারণাটা আমরা কি বুঝতে পারলাম? এই ধারণাটা কিন্তু মূলত প্রাচীন কাল থেকে অগ্রসর পেয়ে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। চলো আমরা মানব ভূগোলের ধারণায় কি কি জানতে পারবো সে বিষয়টা এখন আমরা একটু ভালো করে জেনে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানব ভূগোলের ধারণায় যেটা জানতে পারবো, প্রথমেই আমরা দেখে নিই। আমরা জানবো প্রথমে মানুষ ও পরিবেশের ধারণা। অর্থাৎ মানব ভূগোল জানতে গেলে আমাদের প্রথমেই যে দুটো বিষয় আসবে সেটা হচ্ছে মানুষ ও পরিবেশের ধারণা। এই পরিবেশের ধারণার মধ্যেই কিন্তু রয়েছে প্রথমে প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ এই যে মানুষের চারপাশে নদী, নালা, খাল, বিল, তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, এই যে পাহাড়, পর্বত, নদী, গাছপালা, বনভূমি, হ্যাঁ, জলবায়ু, আবহাওয়া, আর্দ্রতা, এই যে সমুদ্র স্রোত, এই যে সমস্ত যে প্রাকৃতিক অববয়, এটা কিন্তু মানুষের প্রাকৃতিক পরিবেশ। আর এরপরে আমরা আরেকটি চিত্র দেখি, মানব পরিবেশ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা মানব পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা এই যে মানুষের বসতির অবকাঠামো, তাই না? এই যে দেখতে পাচ্ছ মানুষের বসতির অবকাঠামো, এবং এখানে কিন্তু আমরা একটা সভ্যতা দেখতে পাচ্ছি। এই সভ্যতাটার নামটা তোমরা জানো? এটা হচ্ছে মিশরীয় সভ্যতা। তাহলে এই যে মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বা নিজে খাপ খেয়ে সামঞ্জস্য বিধান করে একটা পর্যায়ে ধীরে ধীরে কি করে সভ্যতা গড়ে তুলেছে, তাই না? মানুষ সভ্যতা গড়ে তুলেছে। তাহলে মানুষ এবং পরিবেশের মধ্যে আমরা দুটো জিনিস পাই, একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানব পরিবেশ। মানব ভূগোল কিন্তু এই যে মানব পরিবেশ, এই বিষয়টা নিয়ে কি করে ধারণা দেয়। আমরা মানব ভূগোল পাঠ করলে এই যে মানব পরিবেশ, এই বিষয় সম্পর্কে আমরা ধারণা পাই। আর এই পরিবেশের ধারণা দিতে গিয়েই ভূগোলবিদ এবং চিকিৎসাবিদরা দুটি মতবাদের সৃষ্টি করেছেন। এই মতবাদ দুটোও কিন্তু আমাদের মানব ভূগোল পাঠ করলে আমরা এই ধারণা পাই। তাহলে চলো আমরা এখন এই মতবাদ দুটো একটু জেনে নিই। দুটি মতবাদ হচ্ছে মানুষের সাথে পরিবেশের যে একটা সম্পর্ক, তা দুটি পরস্পর বিরোধী মতবাদের উপরে নির্ভরশীল। একটি হচ্ছে কি
নিমিত্তবাদ বা পরিবেশবাদ, যাকে ইংলিশে ডিটারমিনিজম বলে, এবং অন্যটি হচ্ছে সম্ভাবনাবাদ, যা পসিবিলিজম নামে পরিচিত। এই নিমিত্তবাদ কাকে বলে, চলো আমরা এখন একটু দেখে নিই নিমিত্তবাদটা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, নিমিত্তবাদ বা পরিবেশবাদ বা ডিটারমিনিজম কি? এটা মানুষের সকল কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত। এই চিন্তাধারা ভূগোলের নিমিত্তবাদ বা পরিবেশ নামে পরিচিত। এই যে মানুষের সকল কর্মকাণ্ড এবং এটা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত, এই যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারাকে বলা হয় কি? পরিবেশবাদ বা নিমিত্তবাদ বা ইংলিশে ডিটারমিনিজম। আর এই চিন্তাধারার কে উদ্ভাবক? হিপোক্রেটিস নামে একজন গ্রিক চিকিৎসক, তিনি সর্বপ্রথম এই মতবাদটা প্রকাশ করেন। এই মতবাদে আমরা আরো দেখতে পাই যে এই নিমিত্তবাদে প্রকৃতি নির্দেশ করে কোন জায়গায় কোন ধরনের সভ্যতা সম্ভব এবং কোথায় সভ্যতার বিকশিত হবে। অর্থাৎ নিমিত্তবাদ হলো প্রকৃতির সেই পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ যেখানে প্রকৃতি নির্ধারণ করে মানুষ প্রকৃতির কোন সম্ভাবনাকে কাজে লাগাবে, অর্থাৎ মানুষ নিজেদের চাহিদা মেটানোর জন্য কোনো চাহিদাকে কিভাবে কাজে লাগাবে তা এই নিমিত্তবাদে নির্দেশ করে। তাহলে শিক্ষার্থীরা, নিমিত্তবাদটা বলতে আমরা কি বুঝি আমি তোমাকে আরেকটু তোমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি যে হিপোক্রেটিস নামে একজন গ্রিক চিকিৎসক তিনি বলেছেন যে মানুষের সকল কর্মকাণ্ড বা জীবনধারা সবকিছু প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ধারিত হয়। এই চিন্তাধারাকে তিনি নিমিত্তবাদ নামে আখ্যায়িত করেছেন। অর্থাৎ নিমিত্তবাদ হচ্ছে প্রকৃতির এমন একটা অবস্থা যেখানে মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মানুষ প্রকৃতির কোন জিনিসটা মানুষের কাজে লাগবে সেটা মানুষ নির্ধারণ করে, প্রকৃতি মানুষকে নির্ধারণ করে দেয়। এই চিন্তাধারাকে বলা হয় কি? নিমিত্তবাদ। তাহলে মানুষ এবং পরিবেশ এই ধারণার মধ্যে আমরা কি পেলাম? একটা মতবাদ, নিমিত্তবাদ বা ডিটারমিনিজম যাকে বলে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তীতে জেনে নিই সম্ভাবনাবাদ কাকে বলে। তার আগে আমরা এই ডিটারমিনিজমের একটা চিত্র দেখব। শিক্ষার্থীরা, তোমরা ডিটারমিনিজমের একটা চিত্র দেখো, চিত্রটা দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবে। দেখো, আমরা এই চিত্রে দেখব, এটা হচ্ছে নিমিত্তবাদ বা পরিবেশবাদের একটা চক্র। এখানে মানুষ, এখানে মানুষের দেখতে পাচ্ছ, এখানে মানুষের স্বভাব, এখানে প্রাকৃতিক পরিবেশ। নিমিত্তবাদ পরিবেশের কারণসমূহ শনাক্তকরণ, আর সম্ভাবনাবাদ পরিবেশের কারণসমূহ উপেক্ষিত। এই যে আমরা দেখতে পাচ্ছি ডট ডট চিহ্ন দ্বারা, এটা হচ্ছে নিমিত্তবাদ, এটা পরিবেশে কারণ সমূহ চিহ্নিত করে। আর এই চিহ্নটা দিয়ে বুঝতে পারছি আমরা সম্ভাবনাবাদ। এটা হচ্ছে কি? এখানে এই সম্ভাবনা, নিমিত্তবাদের এই চিত্রে সম্ভাবনাবাদ কি? উপেক্ষিত, তাই না? প্রাকৃতিক পরিবেশ দ্বারা মানুষকে নিয়ন্ত্রিত, এবং এরপরে মানুষের যে স্বভাবটা, মানুষের যে আচরণ বা চাহিদাটা কি হয়? নিয়ন্ত্রিত হয়। এই চিত্রের মাধ্যমে এটা বোঝানো হয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা চিত্রটা বুঝতে পেরেছো। চলো আমরা এখন দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে সম্ভাবনাবাদটা জেনে নিই। পসিবিলিজম কাকে বলে? শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রকৃতি কর্তৃক বিভিন্ন সম্ভাবনা উপস্থাপন এবং মানুষ কর্তৃক কোনো সম্ভাবনা মনোনয়ন করাকে সম্ভাবনাবাদ বলে। অর্থাৎ প্রকৃতিতে অনেক ধরনের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে থেকে মানুষ মনোনয়ন করে বা বাছাই করে কোনটা তার প্রয়োজন। এই চিন্তাধারাকে কি বলা হয়? সম্ভাবনাবাদ। আর এই চিন্তাধারার উদ্ভাবক হচ্ছেন ফ্রান্সের পল বেভর নামের একজন ভূগোলবিদ। তিনি প্রথম এই চিন্তাধারার উদ্ভাবন করেন এবং এই চিন্তাধারার নাম দেন কি? সম্ভাবনাবাদ। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা পসিবিলিজমটা বুঝতে পেরেছো। চলো একটা চিত্র দেখি, আর একটু ক্লিয়ার হবে তাহলে তোমাদের। সম্ভাবনাবাদ মানুষের সাথে প্রকৃতির সম্পর্ককে নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে এই যে আমরা একটা দেখতে পাচ্ছি ধূসর রঙের, সেটা হচ্ছে মানুষের প্রকৃতিতে বিভিন্ন ধরনের সম্ভাবনা। এই সম্ভাবনার মধ্যে মানুষ যে সম্ভাবনাগুলোকে অপছন্দ বলে বিবেচনা করে সেগুলোকে ধরা হয় সম্ভাবনা শূন্য। অর্থাৎ মানুষ প্রকৃতির বিভিন্ন সম্ভাবনার মধ্যে যেগুলোকে অপছন্দ করে সেগুলোকে বলা হয় কি? সম্ভাবনা শূন্য, যা ধূসর রং দিয়ে দেখানো হচ্ছে। এবং এই যে সাদা রং দিয়ে দেখানো হচ্ছে, এখানে মানুষ যেই সম্ভাবনাগুলোকে বা যে বিষয়গুলোকে মানুষের ভালো লাগে, পছন্দনীয় হয়, সেগুলো মানুষ সম্ভাব্য বলে বিবেচনা করে। তাহলে এই সম্ভাবনাবাদে আমরা কি বুঝতে পারছি? যে প্রকৃতিতে অনেক সম্ভাবনা থাকে, তার মধ্যে মানুষ বাছাই করে তার কোনটা প্রয়োজন বা কোনটা তার চাহিদা পূরণ করবে। এই যে চিন্তাধারা, এটাকে বলা হয় কি? সম্ভাবনাবাদ। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা চিত্রটা বুঝতে পেরেছো। এই চিত্রটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এই যে সম্ভাবনাবাদ আর পসিবিলিজম এবং ডিটারমিনিজম ভালো করে বুঝতে পারবে। তোমরা বইটা পড়লে আরেকটু ভালো করে বুঝতে পারবে। চলো শিক্ষার্থীরা, আমরা এরপরে জেনে নিই যে এই মানব ভূগোল পাঠে আমরা আর কি কি ধারণা পাই।
দেখো কতগুলো মৌলিক ধারণা রয়েছে, ভূগোলের দার্শনিক ভিত্তির উপর গড়ে উঠেছে কতগুলো মৌলিক ধারণা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণাগুলো কি কি? পরিসর বা স্থানের ধারণা। পরিসর বা স্থানের ধারণা বলতে আমরা কি বুঝি, যে পৃথিবীতে মানুষের যে এই যে যে ভূদৃশ্য, এই ভূদৃশ্যকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূদৃশ্য, আর একটা হচ্ছে সাংস্কৃতিক ভূদৃশ্য। মানুষের মানুষের কোনো বসতি স্থাপনের পূর্বে পৃথিবীতে যে ধরনের ভূদৃশ্য ছিল সেটাকে বলা হয় কি? প্রাকৃতিক ভূদৃশ্য। আর অর্থাৎ আদিম পরিবেশে যে ভূদৃশ্য ছিল সেটা হচ্ছে প্রাকৃতিক ভূদৃশ্য। এবং মানুষ আসার পরে বসতি স্থাপন করে, মানুষের পরিবর্তনের কারণে বা মানুষ দ্বারা পরিবর্তিত হওয়ার ফলে যে ভূদৃশ্য সৃষ্টি হয় তাকে বলা হয় কি? সাংস্কৃতিক ভূদৃশ্য। এই বিষয়গুলো কিন্তু আমরা এই যে মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। পরবর্তীটা হচ্ছে অবস্থানের ধারণা। শিক্ষার্থীরা, অবস্থান বলতে বোঝানো হয় যে কোনো স্থান কোথায় অবস্থিত, কোন স্থানটা কোন জায়গায় অবস্থিত, যেমন পৃথিবীর অবস্থান, তাই না? পৃথিবীর ভিতরে বিভিন্ন অঞ্চলের অবস্থান। আমরা যদি কোনো একটা মানুষের ঠিকানা জানি তাহলে কিন্তু আমরা বলতে পারি ওই মানুষটা কোথায় অবস্থিত বা মানুষটা কোথায় থাকে। ঠিক তেমনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অবস্থান, বিভিন্ন জায়গার অবস্থান জানতে হলেও কিন্তু আমাদের এই মানব ভূগোল থেকে আমরা অনেক কিছু ধারণা পেতে পারি। যেমন আমরা পৃথিবীর যদি কোনো জায়গার গাণিতিক অবস্থান জানতে চাই তাহলে সেখানে আমাদের অক্ষাংশ, দ্রাঘিমাংশ মানে অক্ষরেখা জানার প্রয়োজন হয়। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা কোনো বিষয়ের অবস্থান জানতে পারি। আর মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা এই ধারণাগুলো স্পষ্টভাবে পাই। চলো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্টেপটা জেনে নিই যে আর কি কি আমরা জানি মানব ভূগোল পাঠের মাধ্যমে। কালের ধারণা পাই। মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা আর কি পাই? কালের ধারণা। কালের ধারণা বলতে কি বোঝানো হয়? অর্থাৎ সময় সম্পর্কে ধারণা। মানব ভূগোলে সময় সম্পর্কে ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব ভূগোলে সময় সম্পর্কে ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা সময় সম্পর্কে ধারণা পাই। এই সময়ের কারণেই কিন্তু মানুষের প্রাকৃতিক এবং মানব পরিবেশটা পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে প্রাচীন যুগ থেকে বিভিন্ন পর্যায় অতিক্রম করে আজকের এই বর্তমান পরিস্থিতিতে মানুষ পৌঁছেছে। এই পরিবেশ বা এই যে রূপটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদিনে না, বিভিন্ন সময়ের পরিবর্তনে হয়েছে। আর এই যে সময়ের পরিবর্তনটা, এই সময়ের পরিবর্তনটা হয় দুই রকম ভাবে। অর্থাৎ এই যে যে পরিবর্তন, এই কালের পরিবর্তন দুই রকম। একটা হচ্ছে স্বল্পকালীন পরিবর্তন, আর একটা হচ্ছে দীর্ঘকালীন পরিবর্তন। স্বল্পকালীন পরিবর্তন দেখা যায় যে একটা জলবায়ুর আবহাওয়ার পরিবর্তন হতে পারে, কোনো কৃষি উৎপাদনের মৌসুম পরিবর্তন হয়ে যেতে পারে, হ্যাঁ, মানুষের বসতির পরিবর্তন হতে পারে। আর দীর্ঘকালীন পরিবর্তনের মাধ্যমে আমরা কি দেখতে পারি? সময়ের দীর্ঘকালীন পরিবর্তন দেখতে পারি, যে কোনো একটা সভ্যতার উত্থান হয় বা কোনো সভ্যতার পতন হতে পারে। আবার কখনো বড় আকারের একটা ধ্বংসলীলা হতে পারে। এভাবে কোন একটা সাম্রাজ্যর পতন হয়ে যেতে পারে। এই সময়টা যুগ যুগ ধরে হতে পারে, কোটি কোটি বছর ধরে হতে পারে, অথবা সহস্রাধিক বছর ধরেও এই কার্যক্রমগুলো চলতে পারে। এই যে ব্যাপক সময় নিয়ে যে পরিবর্তনগুলো হয় সেটাকে বলা হয় দীর্ঘকালীন পরিবর্তন, দীর্ঘকালীন সময়ের পরিবর্তন। আর অল্প সময়ে যে পরিবর্তনগুলো হয় মানুষের পরিবেশের বা প্রাকৃতিক পরিবেশে সেটাকে বলা হয় কি? স্বল্পকালীন পরিবর্তন। তাহলে আমরা মানব ভূগোল পাঠে কিন্তু এই যে যে দীর্ঘকালীন কালের পরিবর্তন এবং স্বল্পকালীন কালের পরিবর্তন, এটাও কিন্তু আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে ধারণা পাই। তাহলে আমরা পরবর্তী বিষয়টা জানতে পারি শিক্ষার্থীরা। পরবর্তী বিষয় হচ্ছে কালোর ধারণার পরে আমরা কি জানি? দূরত্বের ধারণা। মানব ভূগোলের দূরত্বের ধারণাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দূরত্ব ধারণা বলতে কি বোঝানো হয় শিক্ষার্থীরা? দূরত্ব ধারণা বলতে বোঝানো হয় যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী আপেক্ষিক অবস্থাকে বলা হয় দূরত্বের ধারণা। অর্থাৎ আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে কতটুকু দূরত্ব, এটা পরিমাপ করা বা এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। অর্থাৎ এই দ্রুত ধারণা আবার দুই ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে তোমার আপেক্ষিক ধারণা, আর একটা হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী যে ধারণা। একটা চূড়ান্ত ধারণা, আর একটা হচ্ছে আপেক্ষিক ধারণা। চূড়ান্ত দূরত্বের ধারণা যেটা, সেটা কিন্তু পরিবর্তন করা যায় না। সেটা হচ্ছে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বকে এককের সাহায্যে প্রকাশ করা হয়, যেমন কিলোমিটার, মাইল, সেন্টিমিটার, মিটার, ফুট, এভাবে ধারণা করা হয়। এই যে পরিমাপ করা হয় এটাকে সহজে পরিবর্তন করা যায় না। আর একটা দূরত্বের ধারণা আছে যেটাকে ব্যয় ভিত্তিক, সময় ভিত্তিক এবং আরাম ভিত্তিক হয়, সেটাকে পরিবর্তন করা যায়। যেমন আমি ট্রেনে কোথাও যাচ্ছি, সেখানে ট্রেনের ভাড়া 500 টাকা যদি হয়, বিমানের ভাড়া যদি 3000 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ব্যয়ের যে একটা দূরত্বের ধারণা পাওয়া যায়। আবার আরামদায়ক কোনো স্থানের আরামপ্রদ যে ব্যবস্থা থাকে, সুযোগ সুবিধা থাকে, সেই যে একটা ধারণা, এটাও কিন্তু দূরত্বের মধ্যে পড়ে।
আবার একটা জায়গা থেকে আরেকটা যেতে আমার কতটুকু সময় লেগেছে, এই যে সময়টা, এটাও কিন্তু একটা দূরত্বের ধারণা। তাহলে আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে কিন্তু এই যে দুইটা বা তিনটা স্থানের মধ্যবর্তী যে একটা দূরত্ব, এটাও কিন্তু মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা ধারণা পাই। আর এই ধারণা কিন্তু মানব ভূগোল পাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী স্টেপ, যেটা হচ্ছে স্কেলের ধারণা। স্কেল কি? কোনো মানচিত্র। মানচিত্র হচ্ছে যে কোনো ভূমিতে কোনো স্থান আছে, সেটাকে আমরা যখন কাগজে বা কোনো সমতল জায়গায় অঙ্কন করি, প্রতিরূপ অঙ্কন করি, তখন সেটা হয় কি? মানচিত্র। এই মানচিত্রকে ছোট বড় করার জন্য কি হয়? আমাদের স্কেলের প্রয়োজন হয়। তাহলে শিক্ষার্থীরা মানচিত্রকে ছোট বড় করার জন্য আমাদের কি হয়? স্কেলের প্রয়োজন হয়। আর স্কেলের এই ধারণাটাও কিন্তু আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। অর্থাৎ একটা ভূমিতে একটা জায়গা আছে, সেই জায়গাটা যখন আমরা কোনো কাগজে, সমতল কাগজে অঙ্কন করি, তার প্রতিরূপ অঙ্কন করি, তখন সেটাকে কখনো ছোট করে তৈরি করি, কখনো বড় করে তৈরি করি। এই যে তৈরি করার পরিমাপ, এটাকে বলা হয় কি? স্কেল। এই স্কেলটার মাধ্যমে কিন্তু আমরা ওই অঞ্চলের বা ওই জায়গাকার, ওই দেশের, ওই মহাদেশের মানচিত্র সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তাহলে মানব ভূগোল পাঠে কিন্তু আমরা স্কেলের ধারণাটা পাই। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ধারণা। এর পরবর্তী আমরা যে ধারণাটা পাই শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এর পরবর্তীতে হচ্ছে আমরা অঞ্চলের ধারণা পাই। অর্থাৎ মানব ভূগোল পাঠ করতে গেলে এই যে মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাস করে, একটা অঞ্চলে কিন্তু সব মানুষ বসবাস করে না। পৃথিবীর যে কতগুলো মহাদেশ রয়েছে, সেই মহাসাগর রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মানুষ বসবাস করে। এই মানুষ মানব পরিবেশ তৈরি করে, মানব পরিবেশ গড়ে তোলে, মানব ভূগোলের যে আলোচনা হয়, এই যে অঞ্চলের এই ধারণাটাও কিন্তু আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা মানুষ পরিবেশের ধারণা পাই, পরিসর এবং স্থানের ধারণা পাই, অবস্থানের ধারণা পাই, কালের ধারণা পাই, দূরত্বের ধারণা পাই, স্কেলের ধারণা পাই, অঞ্চলের ধারণা পাই। এছাড়া আরো অনেক বিষয় সম্পর্কে আমরা কিন্তু মানব ভূগোল পাঠের মাধ্যমে ধারণা পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই মানব ভূগোলের ধারণাগুলো বুঝতে পেরেছো। চলো আমরা মানব ভূগোলের এই যে আলোচনাটা শুনলাম, এই যে মানব ভূগোলের ধারণা সম্পর্কে জানলাম, তা কিন্তু পরিশেষে আমরা কিছু বলতে পারি যে এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে কিন্তু একটা মানব বসতি গড়ে উঠেছে, তাই না? মানব পরিবেশ গড়ে উঠেছে। তোমরা ছবিতে দেখো, পরিশেষে আমরা কি বলবো? এই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই যে মানুষের বসতি গড়ে ওঠা, মানুষের পরিবেশ তৈরি হওয়া, এই পরিবেশেই কিন্তু যে আলোচনা, এটাই কিন্তু কি? মানব ভূগোল। আর এই মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারি, যেমন মানুষ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, হ্যাঁ, স্থান সম্পর্কে, সময় সম্পর্কে, একটা স্থান থেকে আরেকটা স্থানের দূরত্ব সম্পর্কে, অঞ্চল সম্পর্কে, তাই না? এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি কি? মানব ভূগোল পাঠের মাধ্যমে। তাহলে আশা করি শিক্ষার্থীরা মানব ভূগোলের ধারণা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, ক্লিয়ার হয়েছে। তোমরা মানব ভূগোল পাঠের সম্পর্কে যে ধারণাটা পেলে, তোমরা বইটা আরেকটু ভালো করে পড়বে, তাহলে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। আর তোমাদের আমি একটু বইটা দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা। তোমরা মানব ভূগোলের পাঠের জন্য দ্বিতীয় পত্র, তোমরা আমরা আমরা তোমাদের হয়তো বুক লিস্টে এই বইটা দেওয়া হয়েছে, মানব ভূগোল পাঠের জন্য দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণীর ডক্টর সৈয়দ শাহজাহান আহমেদ ভূগোল। এই বইটা আমরা ফলো করছি। অনেক বই তোমাদের রয়েছে, তোমরা যে কোনো বই পড়তে পারো, অসুবিধা নেই, তবে এই বইটা তোমাদের বুক লিস্টে সম্ভবত দেওয়া হয়েছে। তোমরা এই বইটা একটু লক্ষ্য করবে, একটু ভালো হবে, এবং আমিও বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করব। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা মানব ভূগোলের ধারণা পেলাম, এখন আমরা বাড়ির কাজটা নিয়ে নিই। তোমাদের বাড়ির কাজ থাকবে মানব ভূগোলের ধারণা ব্যাখ্যা করো, নিমিত্তবাদ সম্পর্কে লিখো, সম্ভাবনাবাদ সম্পর্কে লিখো। তাহলে আশা করি এতক্ষণ যে আলোচনা করেছি শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টা বারবার শুনবে, জানবে, তোমাদের বিষয় সম্পর্কে ধারণাটা খুবই ক্লিয়ার হবে। তাহলে শিক্ষার্থীরা আজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমাদের এই আলোচনাটা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে মানব ভূগোলের ধারণার আলোচনাটা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় তোমরা একটা প্র্যাকটিস করো, বইটা ফলো করো, বইটা কিনে নাও, বইটা ফলো করো, এবং শুধু একটা বই না, তোমরা বিভিন্ন বই থেকে এই বিষয়গুলো জানতে পারো, তাহলে তোমাদের জ্ঞানটাও বাড়বে এবং জানাটাও বিকশিত হবে। তাহলে তোমরা আজ আমাদের এই আলোচনাটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।